প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আমাদের আয়োজন ভোটের মাঠে সারাদিন ইস্পাহানি মির্জাপুর চা ভোটের মাঠে সারাদিনের এই আয়োজনে পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন ব্যাপী যে ভোট অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, সেই ভোটের যে আমেজ, যে ভোটের যে উত্তাপ, সেই উত্তাপ শেষে এখন ভোট গণনার বিষয় চলছে এবং সেই ভোট গণনার সর্বশেষ প্রস্তুতি, সর্বশেষ অবস্থা, কোথায় কী অবস্থা, সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আমরা কিছুক্ষণ আগে দেখেছেন প্রফেসর রুবাইদ ফেরদৌস, তিনিও কিন্তু আজকে কথা বলেছিলেন সাবেক আইজিপি আশরাফুল হুদার সাথে। আমরা কথা বলবার আগে একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা বলছি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, ভোটাধিকারের নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠার নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা জুলাই শহীদদের যে রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছি সেই রক্তের প্রতি আমরা সম্মান দেখাতে পারবো। সে কারণে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট হিসাবে আমরা দেখি, এবং সে কারণের জন্য আমরা মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের মধ্যে দিয়ে জাতি নতুন একটা পথরেখা পাবে, গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে নতুন সূচনা, সেই সূচনা হবে। আমরা এই পর্যায়ে কথা বলবার জন্য আমাদের সাথে আরেকজন উপযুক্ত অতিথিকে নিয়ে এসেছি, যিনি বিবিসি বাংলায় যখন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন জাস্ট একটি লাইন বলেছিলেন, শি ইজ ফিনিশ। তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ রয়েছেন আমাদের সাথে। ডক্টর সাব্বির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি হিসাবে আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ করবার জন্য। এবং ডক্টর সাব্বির রাজনৈতিক অনেক বিশ্লেষণ করে থাকেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের স্টুডিওতে আসবার জন্য। এবং আগেই বলেছি যে ডক্টর সাব্বির তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন এবং একই সাথে তিনি বাংলাদেশের রাজনীতির নানা চুলচেরা বিশ্লেষণ করে থাকেন, এবং তিনি পতিত সরকারের আমলের নানা বিষয়কে বিভিন্ন সময় অত্যন্ত উপযুক্তভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। তবে এখন আমরা কথা বলবো আগামী সরকার নিয়ে। প্রফেসর সাব্বির, নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি যে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা গতকাল পর্যন্ত যখন আপনার সাথে রাতের শো করি, রাতের অনুষ্ঠান করি, তখনও কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছিল, একটা বিভ্রান্তি, গুজব তৈরি করা হচ্ছিল ভোট কি হবে কি না, নাকি না কোনো বিশেষ শক্তি আবার বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে নেবে বা অন্য কোনো অপশক্তি এসে বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবে। কিন্তু আমরা দিন শেষে দেখলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি অনুষ্ঠিত হলো, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিল, প্রার্থীরা এখন তাদের ফলাফলের অপেক্ষায় রয়েছে। আপনি রাত 12টার পর, এখন বাঁচতে যাচ্ছে 12টা, এই অবস্থায় বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জন্য আজকের এই দিনটি অত্যন্ত, আমি মনে করি যে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে আমরা দেখতে পেলাম যে ত্রয়োদশ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, যে নির্বাচনটি বিগত 3টি নির্বাচন থেকে গুণগত দিক থেকে অনেক উঁচু মানের নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। এবং সকাল থেকে আমি যে নির্বাচনটা লক্ষ্য করলাম, এবং নির্বাচনটা কিন্তু খুব স্মুথলি হয়েছে সকাল থেকে শুরু করে। যে ধরনের ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ধরনের একটা বিশাল কর্মযজ্ঞ, 12,77,00,000 মানুষের ভোট এর যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের মধ্যে যে মাত্রায় যতটুকু বিচ্যুতি হয়েছে, এই বিচ্যুতিটা আমি মনে করি যে এটা খুবই স্বাভাবিক। পরিসংখ্যানের দিক থেকে যদি আমি এটাকে বিচার বিশ্লেষণ করি, তাহলে এটা লেস দেন 1%। তো সেদিক থেকে আমি মনে করি এটা একটা অভূতপূর্ব নির্বাচন আমরা আমাদের জীবদ্দশায় দেখলাম। এই নির্বাচনের মধ্যে দুটো ভোট আমরা লক্ষ্য করেছি। একটি হলো জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ভোট, আরেকটি ভোট ছিল গণভোট। যেটি চিন্তার বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে জাতীয় সংসদ নির্বাচনটি কিন্তু বেশ মানুষ এটার সাথে যত বেশি ইউজ টু এই ভোটটা নিয়ে, গণভোট নিয়ে তাদের মধ্যে সেই ধরনের নাই, কি বলে, সেই ধরনের গণভোট সম্পর্কে তাদের সেই ধরনের সচেতনতা নাই। বহু আগে 2-3বার ভোট হয়েছে, এখন সেই ভোট একেবারে নতুনভাবে তাদের সামনে হাজির হয়েছে। এবং যেভাবে গণভোটের ব্যালটটা, যেটা আমি আজকেও একটা আলোচনা শুনছিলাম এবং আমি খুব বিস্মিত হয়েছি, যে গণভোটের মধ্যে এক সাইডে একটা উপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক তার নিচে ক্রস চিহ্ন, হ্যাঁ, যেটা সাংঘাতিকভাবে আমি মনে করি যে এটা খুবই একটা একটা অশুভ এক কাজ করা হয়েছে বলে আমার ধারণা। সুতরাং
এই একটি জায়গা বাদ দিলে এই গণভোটের বিষয় যেটা পাশাপাশি থাকার দরকার ছিল নাকি? সেটা টিক চিহ্ন তো থাকতে পারে না। হ্যাঁ পাশে টিক চিহ্ন দেওয়া, আবার নায়ের পাশে ক্রস চিহ্ন দেওয়া, এটা তো এভাবে থাকে না। তো এটা তো এক ধরনের ভোটারকে ম্যানিপুলেট করার শামিল। সুতরাং আমি মনে করি যে যদি এই গণভোট নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল, বাট অন দি আদার হ্যান্ড আমরা যদি জাতীয় নির্বাচনের বিষয়টা দেখি, ওই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু যেটুকু রয়ে গেল সেটা এই গণভোট নিয়ে। তারপরেও আমি মনে করি এই সকল ত্রুটির পরেও বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে আমি একটা ধাপ এগিয়ে গেল বলে আমি মনে করি। যদিও ভোট মানেই গণতন্ত্র নয়, আরও কিছু বিষয় রয়েছে গণতন্ত্রের জন্য। জি, আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, ফ্ল্যাশব্যাকে যাই, আমরা বিগত শাসনামলে যে ভোটগুলো দেখেছি, বিশেষ করে 3টি নির্বাচন, যদিও 1/11-এর পরবর্তী সময় যে নির্বাচন সেটিও কিন্তু বলা হচ্ছিল যে এক ধরনের ব্যাকড বাই আর্মি এবং কোনো পক্ষকে জিতানোর জন্য সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলছি। আমরা বিগত 3-4টি নির্বাচনের কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যেটা বারবার বলে, এটা মানুষের শিশু আবার বৃদ্ধ বনিতা সকলের মুখে মুখে হয়ে গিয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, আমিডামের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন। এটি এখন মনে হয় কবিতায়, ছন্দে এটি পরিণত হয়েছে। এবং সেই ভোটের সময় আমরা দেখেছি যে শতভাগ মানুষ কোথাও না কোথাও ভোট দিয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে। আমরা দেখেছি টেলিভিশনের মাধ্যমে 2-1টি জায়গায় পরবর্তী সেই লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, শিশুরা ভোটে সিল মারছে। এমনকি ফাজার সাব্বির, আমার মনে আছে যে বারবার লাইনে ঘুরে ঘুরে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমে একবার যাবা, আবার ঘুরে এসে পিছন দিকে দাঁড়াবা, মানে প্রার্থী সেই আওয়ামী সমর্থিত আওয়ামী লীগের সে প্রার্থী বলে দিচ্ছে যে একবার ভোট দিয়ে আবার ঘুরে ঘুরে এসে আবার পিছনে দাঁড়াবা। মানে অর্থাৎ মিডিয়াগুলোকে দেখাতে হবে যে জনগণ ভোট কেন্দ্রে আছে, ভোট দিচ্ছে। এবং সেখানে যখন ওই ভোটারকে জিজ্ঞেস করা হলো আপনি বারবার ঘুরে ঘুরে এসে কারো ভোট দিচ্ছেন বা ভোটের জন্য দাঁড়াচ্ছেন, তখন বললো খুশিতে ঠেলায় তিনি বারবার দাঁড়াচ্ছেন। তো সেই ভোট এবং এই ভোটের সাথে যদিও তুমুল প্রতিদ্বন্দ্বিতা, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, আপনি দুটি ভোটের বিশ্লেষণটাই কীভাবে করবেন? না, এটা তো মানে যে কথাটা আমি বললাম যে 14, 18 এবং 24 আসলে এগুলোকে ভোট বলা যাবে কিনা সেটাই একটা প্রশ্ন। এখানে আপনি যেহেতু বিষয়টা তুললেন, আমি একটু অন্য একটা জায়গা থেকে জিনিসটাকে দেখার চেষ্টা করি, যে আলোচনাটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য কাজে দিতে পারে। যেমন ধরুন 2014 সালে যে ভোটটা হলো, যেখানে 153টা আসনে আওয়ামী লীগ বিনা কন্টেস্টে জয়লাভ করলো। 147টা আসন থেকে তৎকালীন যারা নমিনেশন সাবমিট করেছিল তারা ওই উইথড্র করে নিল। তো তাতে স্বাভাবিকভাবে কিন্তু ভোটটা কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিষয়টা হলো যে এটা একটা আইনি দিক থেকে হয়তো আপনি এই যেটা আমাদের গণতন্ত্রকে কার্যকর করার জন্য কিছু আইনি বিষয় তৈরি করার দরকার ছিল আর কি। যে আসলে এই ধরনের কেউ কি 147টা আসন নমিনেশন থেকে যদি কেউ উইথড্র করে নেয়, এই ধরনের নির্বাচনটা কি কন্টিনিউ করবে কিনা। তদানীন্তন প্রধানমন্ত্রী বললেন যে এই নির্বাচনটা তারও পছন্দ হয়নি, তিনি কিন্তু আবার নির্বাচন করার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি কিন্তু সেটা করেননি। সুতরাং এটা একটা আমাদের জন্য বড় লেসন ছিল, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নেইনি। এবার যে সংস্কার কমিশন হলো, সেই সংস্কার কমিশনেও এই বিষয়ে কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেইনি যে কত পার্সেন্ট, মানে একটা দল যখন নমিনেশন সাবমিট করে ফেলায়, সে কি আবার সেটা উইথড্র করে ফেলতে পারবে কিনা। তাহলে তো ওয়াকওভার পেয়ে গেল সরকারি দল। আবার সরকারি দলের উচিত ছিল সে নৈতিক দায়বদ্ধতা থেকেই নির্বাচনটা আবার করা, কিন্তু তারা সেটা করেনি। আপনি যে সমস্যাটার কথা বললেন, যে জিনিসটার কথা বললেন, আপনি একদম যথার্থই বলেছেন যে আমরাও সেই বিষয়টা দেখেছি, যে কিভাবে অনেকটা সেই ছোটবেলায় আমরা যে কুমিরের বাচ্চার গল্প শুনতাম, ঠিক সেইভাবেই ভোটটা মানে কাস্ট করানো হয়েছে। হ্যাঁ, তো এটা তো একেবারে সর্বজন ব্যতীত। তো সেখানে আমরা দেখি যে 18তে যেটা হলো যে দিনের ভোট রাতে, এবং সেখানে কিন্তু সরকারের সকল ধরনের অ্যাপারেটাস, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা পর্যন্ত সেই ভোটগুলোর
সরকারকে সহযোগিতা করলো। এবং আমরা সেটা, আমি নিজেও দু একজন এরকম পুলিশ অফিসারের সাক্ষাৎ পেয়েছি যারা হাসতে হাসতে ওই ভোট নিয়ে গল্প করছে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে, যেটা খুবই লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়। তো থ্যাঙ্কস গড যে এইবার সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্ততপক্ষে তারা সক্রিয় ভূমিকার মাধ্যমে এই নির্বাচনে তারা সেই যে ইমেজটা তারা লস করেছিল 2018 সনের নির্বাচনে, কিছুটা হলেও সেটা পুনরুদ্ধার তারা করতে পেরেছে বলে আমি মনে করি। তো 26-এও দেখেন আপনি 14 নির্বাচনের দিকে আরেকটু যদি বলি, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী এই ভোটে নাকি মাত্র 10% ভোট কাস্ট হয়েছিল, যদিও আমাদের ইলেকশন কমিশনের পরিসংখ্যানটা ভিন্ন। তাহলে আমরা তো এই জায়গাতেও কোনো নিয়ম করতে পারলাম না যে আসলে কত পার্সেন্ট ভোট হলে একটা ভোটকে আমরা অ্যাকসেপ্টেবল বলবো, সেটারও কিন্তু কোনো নিয়ম নাই। আমরা আমাদের এখন যেটা করতে হবে, যেহেতু নির্বাচনী গণতন্ত্রের ধারায় আমরা চলে গেছি, এখন আমাদের ওই পুরো আগের নির্বাচনের যে ভুল ত্রুটিগুলো থেকে কিন্তু আমরা এখনো শিক্ষা নিতে পারি নাই। এই জিনিসটা আমি মনে করাই দিচ্ছি আজকে এবারে এই নির্বাচনের মাধ্যমে। নির্বাচন কমিশনকে ভাবতে হবে যে ভবিষ্যতে যদি কোনো কেউ এভাবে নির্বাচন করতে চায়, আমি দামি নির্বাচন করতে চায়, বা কেউ যদি ওই নির্বাচন, কোনো দল যেন নির্বাচন নমিনেশন পেপার সাবমিট করার পরে বা প্রতিদ্বন্দ্বিতার একটা পর্যায়ে গিয়ে সেজন্য আর উইথড্র করতে না পারে। সুতরাং এই নির্বাচনগুলো আমাদের ভুলগুলো থেকে যদি আমরা শিক্ষা নিই, সামনের দিনে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করতে আমি মনে করি যে খুব ইতিবাচক ভূমিকা রাখবে এই শিক্ষা নিয়ে। যে আমরা যদি বিগত সময়ের কথায় আসি, আমরা যারা সরকার গঠন করবে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের প্রতি আমরা অবনতভাবে একটা বিষয় বলবার চেষ্টা করছি যে বিগত সময়ে আমরা কি দেখেছি, যে যেমন দেখুন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে কিভাবে দেশান্তরিত হতে হয়েছে, তাকে কিভাবে অন্যায় অত্যাচার করে তার প্রতি জুলুম করা হয়েছে, তাকে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। আবার একইভাবে তাকে যখন বিদেশে চলে যেতে হলো তখন বিএনপির রাজনীতিতে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, তাকে দেখেছি দিনের পর দিন কারাগারে যেতে, তাকে দেখেছি প্রেস ক্লাবের মধ্যে সে সময় পুলিশ এবং অমিপন্থী লোকেরা তাকে আটকে রাখতে, এবং একই সাথে বিএনপি জামায়াত সবাই কিন্তু সে ধরনের অত্যাচারের প্রতিহিংসার শিকার হয়েছিল। আমরা ভবিষ্যৎ রাজনীতি দ্বারা যারা সরকার গঠন করবে, নিশ্চয়ই একটি দল সরকারে যাবে, একটি দল হয়তো বিরোধী দলে থাকবে। আমরা বিএনপি জামাতের মধ্যে সেই অবস্থানটা এখন দেখতে পাচ্ছি। তারা এই প্রতিহিংসার রাজনীতি পরিহার করে যেটি স্বৈরাচার বা ফ্যাসিস্ট আমলে হয়েছিল সেই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য আপনার কি পরামর্শ আছে? না দেখুন, আমার মনে হয় যে প্রথম যে কাজটা, মানে এই নির্বাচনের পরপরই যে কাজটা করা উচিত, আমি মনে করি যে যারা পরাজিত হবে তারা অত্যন্ত অত্যন্ত বদান্যতার সাথে এই নির্বাচনের রায়কে মেনে নিলে এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা বলবে যে জনগণ আমাদেরকে যে রায় দিয়েছে আমরা সেটা মাথা পেতে নিলাম, এবং আমরা আমাদেরকে যতটুকু ম্যান্ডেট জনগণ আমাদেরকে দিয়েছে সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করি। এটা হলো যে হারবে তার, আর যে জয় লাভ করবে সে যেন এইরকম আচরণ না করে যে জয়ের আনন্দে, জয়ের আতিশয্যে প্রতিপক্ষ যেন তার জয় থেকে কোনোভাবে আঘাত না পায়, কোনোভাবে মানসিকভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয়, এই জায়গাটা থেকে শুরু করতে হবে। এবং আমি মনে করি যে সরকারি দল যখন বিরোধী দলের সাথে তার সম্পর্কটা হবে, যে বিরোধী দল কিন্তু আসলে সরকারেরই একটা অংশ, পুরো সরকার ব্যবস্থারই একটা অংশ, তাকে সরকারের বাইরে গণ্য করা, এই ভাবনাটা থেকে আসলে দূরে থাকতে হবে। এখানে মনে রাখতে হবে যে দলটা ক্ষমতায় যাবে তাদেরকে মনে রাখতে হবে যে ভোট কিন্তু মাত্র 50% ভোট। তাহলে তার মানে কি এই সরকারটা বাকি 50% রিপ্রেজেন্ট করতে পারছে না। কারণ এই জিনিসটা যদি সে মাথায় না রেখে সে যদি সরকার পরিচালনা না করে তাহলে কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। যে আমরা একটু নির্বাচন কমিশন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েমকে যুক্ত করবার চেষ্টা চলছে, তাকে যদি পাওয়া যায় আমরা যুক্ত করতে চাই সর্বশেষ অবস্থা জানবার জন্য। আমরা দেখি তাকে যুক্ত করা যায় কিনা। নিশ্চয়ই তার কাছ থেকে আমরা সর্বশেষ যে অবস্থা সেটি আমরা জানতে পারবো।
আমি প্রফেসর সাব্বির আপনার কাছে যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা যদি আমরা একটু আবার ফিরে আসি, সেটি যেটা আপনি বলছিলেন যে ম্যান্ডেট তো 50% মানুষ দিয়েছে, মানে 100% মানুষ তো যে দল ক্ষমতা আসছেন তাকে দিচ্ছে না। সুতরাং তাকে সেভাবেই চিন্তা করতে হবে যে বাকি 50 মানুষের প্রত্যাশা কি, 50 মানুষ কেন তাদেরকে ম্যান্ডেট দেয়নি, সেই কারণে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা তাদেরকে সেদিকেই নজর রাখতে হবে। আমাদের দেশের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ভূ রাজনীতির একটা প্রেক্ষাপট, ভূ রাজনীতির একটা অবস্থা। আমরা সবসময় বাংলাদেশের রাজনীতি বলা হয় যে একটা বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা অন্য যেগুলি পরাশক্তি রয়েছে তাদের নিয়ন্ত্রিত থাকে। এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যেহেতু আমরা ইতোমধ্যে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের কোনোভাবে আর উত্থান হতে দেওয়া যাবে না, এবং সেই ফ্যাসিস্ট যত শক্তি নিয়ে বাংলাদেশের মাঠে ছিল না কেন ছাত্র জনতা তাদেরকে উৎখাত করেছে। আপনি বাংলাদেশের এই নির্বাচনে জয় পরাজয় ভূ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? না দেখুন, আমরা যদি বাংলাদেশের ভূ রাজনীতির দুইটা দিক আছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা ডাইমেনশনে আমরা চিন্তা করতে পারি। একটা হলো যে বাংলাদেশ একটা খুব স্বাভাবিক তার অবস্থানগত কারণে সে দক্ষিণ এশিয়ার পার্ট, তার অবস্থানগত কারণে, এবং এই দক্ষিণ এশিয়াতে ভৌগোলিকভাবে সে ভারতের সাথে একেবারেই আমরা সবাই জানি যে ভৌগোলিকভাবে কিভাবে ভারতের সাথে একেবারে 3 দিক দিয়ে ঘেরা বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য একটা কাঠামোগত বাস্তবতা এবং প্রতিবন্ধকতা। বাংলাদেশের সার্বভৌমত্ব এক্সারসাইজ করার ক্ষেত্রে বাংলাদেশ মানে তার সীমান্ত একটা তার জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা বলা যায়, আবার অপরচুনিটিও বলা যায়। সেটা কিভাবে, সেটা আমরা আলোচনা করব। আরেকটা হলো যে দক্ষিণ এশিয়ার কনটেক্সটে বাংলাদেশের অবস্থানটা, ভূ রাজনৈতিক অবস্থানটা চিন্তা করবে। এটা কেন দরকার? আমরা যখন দেখলাম যে ইন্দো প্যাসিফিক একটা ভূ রাজনীতি এখানে শুরু হয়ে গেল আমেরিকা নেতৃত্বে, আমেরিকা, জাপান, ইন্ডিয়া নেতৃত্বে, এবং এই ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতিতে মানে আমেরিকা, ভারত, জাপান এবং আরও অন্যান্য দেশগুলো চীনের প্রতিপক্ষ হিসেবে এই রিজনে প্রবেশ করলো। তো এই বাস্তবতারও বাংলাদেশ সম্মুখীন হয়ে গেল। আমরা জানি যে কোয়াড নামে একটা সংগঠন তৈরি করা হয়েছিল। সেই কোয়াডে কিন্তু আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রেসার দেওয়া হয়েছিল যে বাংলাদেশও এটার অন্তর্ভুক্ত হবে। তার মানে বুঝতে পারছি যে আমাদের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো খালি দক্ষিণ এশিয়াতে সীমাবদ্ধ না, এটা এশিয়াতেও সীমাবদ্ধ, এবং গ্লোবালি আমাদের আবার একটা ভূ রাজনৈতিক বাস্তবতা আছে, যে বাস্তবতাটার সাথে আমাদের অর্থনীতি একেবারে সরাসরিভাবে জড়িত। যে আমাদের আন্তর্জাতিক অর্থনৈতিক যে ব্যবস্থার সাথে আমাদেরকে নিজেদেরকে এমনভাবে যুক্ত রাখতে হয় যাতে আমাদের শ্রমশক্তি খুব সহজেই বিদেশে পাঠাতে পারে। আবার আমেরিকার মার্কেটে আমরা জানি যে আমাদের গার্মেন্টসের একটা বড় বাজার হলো আমেরিকার মার্কেট, যেখানে আমরা একসময় জিএসপি সুবিধা পেতাম, সেই সুবিধাগুলো আমরা এখন আর পাচ্ছি না। আবার সাম্প্রতিককালে যেটা শুরু হয়ে গেছে যে আমেরিকা বাংলাদেশের সাথে নানামুখী চাপ সৃষ্টি করেছে আর কি, যে আমেরিকা বাংলাদেশকে বাধ্য করছে আমেরিকার থেকে জিনিস কেনার জন্য। এবং সাম্প্রতিককালে যে চুক্তিটা আমেরিকার সাথে হয়েছে যে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ মার্কেট ইকোনমি যেসব দেশে চালু আছে সেই দেশগুলো থেকে বাণিজ্য করতে হবে। মানে এটা হলো পরোক্ষভাবে চীন এবং রাশিয়ার সাথে যেন বাংলাদেশ বাণিজ্য করতে না পারে। তো এইরকম নানামুখী ভূরাজনৈতিক চাপ এগুলো থাকবেই, এটা বাস্তবতা, এটাকে মানতেই হবে। কিন্তু আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এটা আমাদের জাতীয় স্বার্থের প্রয়োজনে আমাদের আমার প্রতিবেশী রাষ্ট্র, আমার আন্তর্জাতিক পর্যায়ে যারা শক্তিশালী এই সকল রাষ্ট্রগুলোর সাথে আমার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো অবশ্যই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে জায়গাটাতে পরিবর্তন এসছে সেটা হলো যে আমরা এখন অনেকটা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি, কৌশলগত যে স্বায়ত্ত, মানে যেটাকে আমরা বলি কৌশলগত সার্বভৌমত্ব, আমরা আমাদের সার্বভৌমত্বটাকে
সবসময় মাথায় রেখে যে পররাষ্ট্রনৈতিক সম্পর্কটা আমরা নির্ধারণ করব। এই সার্বভৌমত্বের যে চেতনাটা, এটা এখন আমাদের মধ্যে এই গণ অভ্যুত্থানের পরে আমাদের পলিসি মেকারদের মধ্যে খুব প্রভাব বিস্তার করছে, এবং এটা আমি মনে করি একটা ইতিবাচক পরিবর্তন। জি, আমরা বলছিলাম যে আমাদের বিশেষ প্রতিনিধি জনাব ইকরারুল হক সায়েম তিনি নির্বাচন কমিশনে রয়েছেন। আমরা তাকে একটু যুক্ত করে সর্বশেষ নির্বাচনের ফলাফলের অবস্থা বা তার কাছ থেকে বিশ্লেষণ শুনে নেই। মিস্টার সায়েম, আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন? জি, আমি যুক্ত হয়েছি। জি, আপনি নিশ্চয়ই সারাদিন ধরেই নির্বাচনের মাঠে রয়েছে, নির্বাচন ফলো করছেন, ফলাফলের কিছু কিছু হয়তো আপনাদের কাছে এসেছে। তবে আমরা আগেই বলেছি এটিএন বাংলার পক্ষ থেকে আমরা সর্বশেষ নিশ্চিত হওয়া না পর্যন্ত আমরা কোনো রকমভাবে কোনো ফলাফল ঘোষণা করব না আমাদের পক্ষ থেকে। তবে আপনি যতটুকু জেনেছেন, যতটুকু দেখেছেন, নির্বাচনের সর্বশেষ অবস্থা কি, নির্বাচনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা সেটা কীরকম ছিল, যারা ভোটার তাদের মধ্যে সন্তুষ্টি আছে কিনা, যারা প্রার্থী তাদের মধ্যে সন্তুষ্টি আছে কিনা, সব মিলিয়ে আপনি সর্বশেষ নির্বাচনের যে ফলাফলের অবস্থা সে অবস্থাটা কীভাবে দেখছেন? শুরুতে স্টেপ ফুডওয়্যার লিমিটেড ভোটের খবর যে বুথে আমরা রয়েছি সেখান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান পাশে মূলত নির্বাচন কমিশন সচিব তিনি ফলাফল ঘোষণা করছেন, কেন্দ্রভিত্তিক ফলাফল মূলত ঘোষণা করছেন। আসন ভিত্তিক ফলাফল ঘোষণা এখনো শুরু করেননি, অর্থাৎ সমন্বিত ফলাফল ঘোষণা এখনো শুরু করেননি। মূলত প্রিজাইডিং অফিসার কেন্দ্রভিত্তিক যে ফলাফল ঘোষণা করেছেন সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সেই ফলাফলগুলো নির্বাচন কমিশনে পাঠিয়েছেন, অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফল, এবং সেগুলো মূলত ঘোষণা করা হচ্ছে। এটির সমষ্টিগত ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। রিটার্নিং কর্মকর্তাও বেশিরভাগ ক্ষেত্রেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেননি, কিন্তু কেন্দ্রভিত্তিক ফলাফল যেহেতু ঘোষণা করা হয়েছে, প্রার্থীরা এবং দল সেই কেন্দ্রভিত্তিক ফলাফলের সমষ্টিগত যে ফলাফলটি পেয়েছেন তাতে করে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আসলে কারা কোথায় হেরেছেন কিংবা জিতেছেন। সে অনুযায়ী যদি আমি বলি যে আমার কাছে যে তথ্য আছে, দুটি তথ্যের কথা আমি আপনাকে বলবো। যেহেতু আমি বললাম যে প্রার্থী এবং দলের পক্ষ থেকে মূলত হিসেব নিকাশটা চলছে, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে এখনো আসন ভিত্তিক ফলাফল ঘোষণা হয়নি। বিএনপির সূত্রে আমরা যে তথ্য পেয়েছি তাতে 158টি আসনের খবর আমরা পেয়েছি। তার মধ্যে 131টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, 26টি আসনে জামাতের প্রার্থীরা জয়ী হয়েছেন এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আমরা যদি জামাতের যে পেজ, তাদের যে অফিসিয়াল পেজ, সেখানে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে সেখানে 159টি আসনের খবর দেয়া হয়েছে। তার মধ্যে 77টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা জামাত নেতৃত্বাধীন তারা দুঃখিত 80টি আসনে 11 দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, আর বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন 77টি আসনে এবং 2টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এরকম দুটি খবর আমাদের কাছে রয়েছে, কারণ দলগুলো হয়তোবা তারা যেসব আসনে জয়ী হয়েছেন, যেসব আসনে জয়ী হওয়ার স্পষ্ট তথ্য তাদের কাছে আছে, সেগুলো হয়তো সবার আগে খবর দিয়েছেন। অন্য আসনগুলোতে হয়তো এর পরবর্তীতে আমরা খবর পেয়ে যাব এবং অনেক আসনের এখনো কেন্দ্রভিত্তিক ফলাফল কোথাও কিছুটা ঝুলে রয়েছে। একটু আপনার কাছে বুঝতে চাই, বেশিরভাগই কেন্দ্রভিত্তিক। মিস্টার সাহেব, একটু আপনার কাছে বুঝতে চাই, সেটি হচ্ছে গিয়ে একটু আপনার কাছে বুঝতে চাই সেটি হচ্ছে গিয়ে যে জামায়াতে ইসলামের যে তাদের ওয়েবসাইট, তারা যে ফলাফল বলছে এবং বিএনপির যে ওয়েবসাইটে তারা যে ফলাফল বলছেন, সেই ফলাফলের মধ্যে এত ফারাক কেন? আপনি বলছিলেন জামায়াতে ইসলাম তাদের ওয়েবসাইটে কত পেয়েছে, আবার একটু স্পষ্ট করবেন, এবং বিএনপি বলছে কত পেয়েছে। জামাত ইসলাম তাদের ওয়েবসাইটে বলেছে বিএনপি পেয়েছে 77টি আসন, আর জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 80টি আসন এবং স্বতন্ত্র পেয়েছে 2টি আসন। আর বিএনপি বলছে তাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী 131টি আসন তারা পেয়েছে, 26টি আসন জামাত পেয়েছে, আর একটি পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে বেশ হেরফের, মানে এক্ষেত্রে আমি আপনাকে বলেছি যে আসলে দলগুলো হয়তো তারা যেসব আসনে
জয়ী হয়েছেন, সেই ক্ষেত্রে সেই আসনগুলোকে তারা হয়তো তাদের গণনার ক্ষেত্রে আগে নিয়ে এসেছে এবং তারা হয়তো সেই আসনগুলোই আসলে প্রকাশ করেছে আগে। যেহেতু নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে এই সমন্বিত ফলাফল ঘোষণা করেনি, এই ফলাফলগুলোর জন্য আমাদের কিছুটা সময় হয়তো লাগবে। এবং এখানে যদিও ফারাক, তারপর আপনি ধরে নিতে পারেন এখন পর্যন্ত যে ফলাফল তাতে 80টি আসনের মতো জামাত পেয়েছে এবং অন্তত পক্ষে 131টি আসন বিএনপি পেয়েছে এই পর্যন্ত ফলাফলে আপনার কাছে সেটি মনে হচ্ছে। এবং আমি আপনাকে আরো যদি জানাই যে হেভিওয়েট প্রার্থী যারা, মানে হেভিওয়েট প্রার্থীদের আমি কথা বলছিলাম যে যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি বগুড়া 6 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। ঠাকুরগাঁও 1 আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিজয়ী হয়েছেন। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি ঢাকা 15 আসন থেকে জয়ী হয়েছেন। গোলাম পরোয়ার জামাতের যে সেক্রেটারি জেনারেল তিনি 3000-এর কিছু কম ভোটে খুলনার আসন থেকে তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে কুমিল্লা 14 আসন থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিজয়ী হয়েছেন। ঢাকা 11 আসন থেকে নাহিদ ইসলাম এনসিপির যে আহ্বায়ক তিনি বিজয়ী হয়েছেন। জি জি, আমরা আরেকবার চেষ্টা করবো আপনার কাছে ফেরার জন্য। এবং সাথে জি, আপনি বলছিলেন যে আমরা জি, আমরা একটু স্টুডিওতে ফিরে আসি, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা বলছিলাম যেটি যে সারাদিন আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। যে আমরা স্টুডিওতে ফিরে আসছি, আবার আপনাকে আমরা যুক্ত করব, আপনি তথ্য সংগ্রহ করুন, আমরা আবার স্টুডিওতে ফিরে আসছি। প্রফেসর সাহেব শুনছিলেন যে প্রত্যেক দলই তার যে বিজয়ী সেই জায়গাটাকে তার নির্বাচনের যে ওয়েবসাইট সেখানে আপলোড করবে। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে কিছুটা, জানি না কতটা অথেন্টিক এটা হতে পারে, 130-40 এরকম বিএনপি, 70-80টা বলা হচ্ছে জামায়াতে ইসলাম। তো সেই অর্থে সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটি দল কিন্তু এগিয়ে যাচ্ছে, আরেকটি দল কাছাকাছি থাকছে। সুতরাং সরকার গঠন কে করবে সেটি হয়তো বা আর কিছুক্ষণ পরেই আমরা পুরোপুরি স্পষ্ট হতে পারবো। এখন সরকার গঠন যেই করুক না কেন, কিন্তু যেটি হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি, এটি বাংলাদেশের ইতিহাসে, যেটি আপনি আমরা প্রত্যেকেই এটি স্বীকার করছি, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের একেবারেই এই সন্ধিক্ষণে এই নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনের পর আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা কি নতুন বন্দোবস্ত পেতে পারি আপনার কাছে মনে হয়? না, প্রথমে একটু ফলাফল নিয়ে বলি। ফলাফল নিয়ে তো আমরা তো দীর্ঘদিন ধরে কিছু জরিপ, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক জরিপগুলো দেখছিলাম এবং মোটামুটি প্রত্যেকটা জরিপে বিএনপি এগিয়েছিল। আমি এমন কোনো জরিপ দেখি নাই যেখানে বিএনপি পিছায়া ছিল আর কি। সুতরাং যে রেজাল্টটা আসতেছে এটা খুবই প্রেডিক্টেবল যে এটাই হওয়ার কথা ছিল আর কি। সম্ভবত যদি খুব বড় ধরনের কোনো চেঞ্জ না হয় তাহলে হয়তো এইটাই হতে হবে। তো এখন আমরা কি ধরনের বন্দোবস্ত আসলে মানে দেখতে চাই সামনে, যেটা অলরেডি আসলে এই যে ঐক্যমত কমিশন বা সংস্কার প্রস্তাবের প্রক্রিয়াতে ঐক্যমত কমিশন যে জুলাই চার্টারটা করেছে, সেই জুলাই চার্টারে যা আছে এবং বিএনপির 31 দফার মধ্যে যা আছে, এগুলো তো মোটামুটি ভাবে বিএনপির 31 দফার ও অনেক কিছু তো সেই জুলাই চার্টারেও আছে। সুতরাং আমার মনে হয় যে আমরা ওইরকম একটা বন্দোবস্তই চাই, যে বন্দোবস্তের মূল বিষয় হবে যে একটা জবাবদিহিমূলক সরকার আমরা চাই, যেখানে মানুষের পার্টিসিপেশন থাকে। পার্টিসিপেশন বলতে তার জনপ্রতিনিধিদের মানে এফেক্টিভ পার্টিসিপেশন, মানে অন্ধকারে একটা সরকার একটা চুক্তি করে ফেলবে অন্য একটা দেশের সাথে, জনপ্রতিনিধিরা জানবে না, জনগণ জানবে না, এই ধরনের জবাবদিহিতা আমরা চাই না। আসলে আমরা আসলেই চাই যে জনগণ এই শাসন প্রক্রিয়া, যেহেতু আমরা বারবার বলছি জনগণই ক্ষমতার উৎস, সেটাকে আমরা বাস্তবে দেখতে চাই। সেটা কিভাবে? সেটা হলো যে আমাদের যে জাতীয় সংসদটা হবে, সেই সংসদ হবে আমাদের সকল আইনি প্রক্রিয়া বা সকল আইন কানুনের কেন্দ্রবিন্দু, এবং সেই আইন প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধিরা তো অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং অবশ্যই সেগুলো মানুষ জানবে।
পরোক্ষভাবে হলেও মানুষ সেই আইন প্রণয়নের বিষয়গুলো জানতে পারবে আর কি। সুতরাং আমরা এরকমই একটা রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাশা করি, যেটা গণ অভ্যুত্থান যে স্পিরিটের জায়গা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল, একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। সুতরাং এখানে আমি খুবই আশাবাদী যে দল ক্ষমতায় যাবে তাদের ম্যানিফেস্টোর মধ্যেও সে ধরনের বক্তব্য আছে। সুতরাং তারা যদি ওই জায়গাটাতে মানে কন্ট্রিবিউট না করেন, ওই জায়গাটাকে যদি তারা ইগনোর করে যান, তাহলে তো নতুন বন্দোবস্ত হবে না। হ্যাঁ, নতুন বন্দোবস্ত হবে না। সেই জন্য আমি মনে করি যে সরকার ক্ষমতায় আসবে, আমি ধরে নিচ্ছি যে হয়তো বিএনপি আসবে সরকারে, আমার মনে হয় যে বিএনপির জন্য যেটা খুবই দরকার বলে আমি মনে করি দলটির জন্য, তার দলটাকে সঠিকভাবে মানে সঠিক লাইনের উপরে রাখা, দলটা যেন বিপদগামী না, নাম্বার ওয়ান, এটাই মৌলিক বিষয়। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্টনের ক্ষেত্রে, সুযোগ সুবিধা বন্টনের ক্ষেত্রে ক্ষমতাসীন দলকে একটা সুনির্দিষ্ট নীতির মধ্যে আসতে হবে। দলীয়করণের যে বিষ, দলীয়করণের যে পয়জন সমাজে, দেখেন যে শুধু দলীয়করণের কুফল হিসেবে বিসিএস এ ফার্স্ট হওয়া একটা ছেলেকে গেজেট থেকে বাদ দেওয়া হলো, লাভ হলো কি? আমরা যে নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে তো সেই মেরিটের কোনো মূল্যই নেই, তাই না? সুতরাং এই জায়গায় আসতে হবে যে হ্যাঁ, দলীয়করণ আপনি করবেন, কিন্তু সেটার একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এইটা যে দল ক্ষমতায় আসবে তাকে এটা ক্লিয়ার করতে হবে প্রথমে মানুষের সামনে, যে হ্যাঁ, এটা আমরা বুঝি যে একটা দল যখন ক্ষমতায় যায়, তার এখনকার বাস্তবতায় সে অনেক কিছুই পেতে চায় রাষ্ট্রের কাছ থেকে, কিন্তু সেটারও একটা লিমিট থাকতে হবে এবং সেটারও একটা ফেয়ার প্রসেস থাকতে হবে। যেটা আমেরিকাতে আছে যে দল, এটা তো আপনিও জানেন, যে দল ক্ষমতায় যায় তাদের অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জ হয়ে যায় এবং সেটার একটা লিমিটও কিন্তু আছে। তো বাংলাদেশেও এখন সেদিকে যেতে হবে। আপনি একটা কথা বলছিলেন, সেটি হচ্ছে যে হয়তোবা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বা সরকার গঠন করতে যাচ্ছে, যতটুকু পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে, বা গত কয়েকদিন আগেও আমরা সেরকম বিশ্লেষণই করছিলাম। কিন্তু আপনি বলছিলেন যে আমরা শুদ্ধ রাজনীতি চাই, পরিশুদ্ধ রাজনীতি চাই। অতীতের রাজনীতির যে প্রতিহিংসা ছিল, অতীতের রাজনীতিতে যে অন্যায় অত্যাচার ছিল, সেগুলি থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এবং সেই শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে একেবারে নিকটতীতে আমরা দেখেছি, যিনি বলেছে শেখ হাসিনা পালাতে জানে না, শেখ হাসিনা পালায় না, এই ধরনের নানা রকম মন্তব্য তিনি করেছেন এবং তার আঙ্গুলের ইশারা ছাড়া কিন্তু দেশের রাষ্ট্রের এটি যদি রূপক করতে বলে একটি পাতাও কিন্তু নড়ত না। আমি আল্লাহর ইশারা ছাড়া কিছুই নড়ে না, কিন্তু ধর্ম যদি বিশ্বাস করি, কিন্তু কথিত আছে যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ত না। তো সে অবস্থায় আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতিতে নিজ দলকে আরো বেশি পরিশুদ্ধ করা, নিজ দলকে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের কাতারে যাওয়া, মানে ক্ষমতা না জনতা, জনতা জনতা যে স্লোগানটা দেওয়া হয় সেদিকে যাওয়া, সেই জায়গাটাকে আপনি কিভাবে, এই যে দলটি ক্ষমতা যেতে যাচ্ছে তাদের প্রতি আপনার সুপারিশ থাকবে? দেখুন, সেই জন্যই তো কিছু কংক্রিট সংস্কারের প্রস্তাব কিন্তু রাখা হয়েছে, যে আপনি আর্টিকেল 70, যেটা সংবিধানের যে 70 ধারা, যে ধারাতে আসলে মেম্বার অব দি পার্লামেন্টরা দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, এবং দলের বিরুদ্ধে কথা বলতে পারে না মানেই হচ্ছে সে দলের প্রধানের বিরুদ্ধেও কথা বলার ক্ষমতা সে হারায় ফেলায়। হ্যাঁ, যদি দলের প্রধানের বিরুদ্ধে সে কথা বলতে যায়, তার আনুগত্যের বিরুদ্ধে যদি সে সমালোচনা করতে চায়, তখন তার ইন ফিউচারে আর মানে নমিনেশন পাওয়ার সেই সম্ভাবনা থাকে না। সুতরাং এটা আমাদের সেই জন্যই সংস্কারের প্রস্তাবের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার, যে এই ধারাটাকে একেবারে ড্রাস্টিক্যালি কেটে দেওয়া। হ্যাঁ, 2টা জায়গায় শুধু ওই সংসদ সদস্যরা ভোট দিতে পারে, মাত্র 2টা জায়গা, একটা হলো বোধহয় ফাইন্যান্স বিল, আর একটা হচ্ছে ভোট অফ নো কনফিডেন্স। এই 2টা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তারা তাদের
মতামত প্রকাশ করতে পারবে। আরেকটা খুব মৌলিক জায়গা আছে, যে জায়গাটা খেয়াল করি না, যেমন সংসদীয় সরকার পদ্ধতিতে আমরা যেভাবে এটাকে ডিজাইন করেছি আমাদের দেশে, এটা হলো প্রধানমন্ত্রী একেবারে সবার উপরে, আমরা তাকে ওই ক্যাবিনেটের মধ্যে সে সবার উপরে। হ্যাঁ, কিন্তু মানে এটা স্পিরিটের জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু টিমের একজন পার্ট মাত্র, আর কিছু না। তিনি সবার প্রথম, কিন্তু ওই টিমের একজন অর্ডিনারি মেম্বার। দেখেন আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি দেখেন, সেখানে দেখবেন যে কাউন্সিল অফ মিনিস্টার্স বলা হয় এবং প্রধানমন্ত্রীর কোনো আলাদা ক্লজ নাই ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মানে কি, ওই মানে ওই ওয়েস্টমিনিস্টার মানে পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টারি মডেলে প্রাইম মিনিস্টারের কোনো আলাদাই নাই। হ্যাঁ, সে এটার প্রসেসের একটা পার্ট মাত্র, ক্যাবিনেটের একটা পার্ট মাত্র। এটা করা হয়েছে এই কারণে যে প্রধানমন্ত্রী যেন মানে মানে ক্যাবিনেটের উপরে উঠে তিনি যেন আনলিমিটেড পাওয়ার এক্সারসাইজ করতে না পারেন। হ্যাঁ, এইটা কিন্তু ৭২-এর সংবিধানে এই জায়গাটাতেই প্রথম হাত দেওয়া হয়েছে। ওই ব্রিটিশ ওই পার্লামেন্টারি ট্রেডিশনটাকে ফলো না করে, হ্যাঁ, বাংলাদেশের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এম্পাওয়ার করার জন্য তারা ওইটাকে প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা ক্লজ সংবিধানে যুক্ত করে দিয়েছে। অথচ প্রধানমন্ত্রীর উপরে কিন্তু আলাদা কোনো ক্লজ থাকার কোনো প্রয়োজন নাই। এটা হলো মানে কাউন্সিল অফ মিনিস্টার্স, ক্যাবিনেটের একটা ধারা থাকতে পারে, যেখানে প্রধানমন্ত্রী হবেন প্রথম মেম্বার সেই ক্যাবিনেটের, এটুকুই তার মর্যাদা। বাট তিনি সবার উপরে অল পাওয়ারফুল না। হ্যাঁ, সুতরাং এই পরিবর্তনগুলো এবার চিন্তা করা হয়েছে এই যে জুলাই চার্টারের মধ্যে। তা আমি বিশ্বাস করি যে এই পরিবর্তনগুলো তারেক জিয়া হয়তো তার ৩১ দফার মধ্যেও আছে, এগুলো আনবেন। এখন ধরেন মানে ডেমোক্রেটিক পলিটিক্সে যেটা হয়, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন হয় না, এটা আস্তে আস্তেই হয়। পরিবর্তনের নেচারটাই হচ্ছে ইনক্রিমেন্টাল, ধীরে 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 ধীরে। তো হয়তো কিছু পরিবর্তন আমরা আসবে, তাই না? এখন ওইটাকে আমরা নতুন বাংলাদেশ বলবো কিনা, সেটা হয়তো ওই পরিবর্তনের নেচারটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা নতুন বাংলাদেশের সাথে ফিট করলো কিনা। তবে কিছু পরিবর্তন আমার মনে হয় বিএনপি যদিও ক্ষমতায় আসে তাকে সেটা করতেই হবে, কারণ তা না হলে সেটা হবে ২৪-এর সাথে করা, মানে ২৪-এর যে পরিবর্তনটাকে অস্বীকার করা সামিল। এবং এই যে রক্তগুলো গেছে ২৪-এ, এই রক্তের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হবে। যদি আমার বিশ্বাস যে তারেক জিয়া তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি এই বিষয়গুলো আশা করি তিনি বুঝতে সক্ষম, এবং তার সেই ম্যাচিউরিটি, তার সেই পরিপক্কতা রয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা একটা বিষয় আসে, যেহেতু আপনি জুলাই স্পিরিটের কথা বললেন, সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মর্মান্তিক যে ঘটনা ২৪-এর গণঅভ্যুত্থানের সময় ঘটলো, সেটি তো হচ্ছে গিয়ে আমরা শিশু আবার বৃদ্ধ বনিতা থেকে প্রত্যেক শ্রেণী পেশার মানুষকেই কিন্তু আমরা দেখেছি যে গুলি করে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে হত্যা করা হয়েছে। এখন আমরা দেখেছি যে দুদলই, আমরা বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, তারা কিন্তু নির্বাচনের পূর্বে এবং ৫ই আগস্টের পরবর্তী সময় জুলাই শহীদদের প্রতি, জুলাই হতাহত, জুলাই যোদ্ধাদের প্রতি কিন্তু সম্মান দেখাবার কথা তারা বলেছেন, তাদের গুরুত্বের কথা দেখিয়েছেন। আপনি কি মনে করেন যে তাদের সম্মান দিবার ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি যদি থাকে, তাহলে সেটি কি যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সরকার গঠন করবেন, তাদের জন্য ঠিক হবে কিনা, না কিনা তারা আসলে তাদের যে কমিটমেন্ট জুলাই শহীদদের প্রতি, জুলাই যোদ্ধাদের প্রতি, সেটা রক্ষা করবেন? দেখুন, ওই জুলাইকে কেন্দ্র করে যতগুলো প্রাণ আমাদের এখানে গেছে, আমি যদি সঠিক মানে জাতিসংঘের ভাষ্য অনুযায়ী ১৪০০ মতো প্রাণ গেছে এবং ৩০,০০০-এর মতো আহত হয়েছে আর কি। এখন মানে আমি জানি না যে এই যে প্রাণগুলো গেছে বা যারা আহত হয়েছে, এদের প্রথমেই এদের একটা সঠিক তালিকা প্রণয়ন করা দরকার, এবং সঠিক তালিকা প্রণয়ন করে আসলে ওই তালিকা ধরে ধরে কার কি ক্ষতি হয়েছে, হ্যাঁ, তাকে কিভাবে সহায়তা করা যায়, সেটা আমার মনে হয় নতুন সরকার এসে সেই উদ্যোগটা তাদের নিতে হবে। যদিও উনি বলেছেন যে উনি এই
আলাদা একটা মন্ত্রণালয় করবেন বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে একটা উইং করবেন, আরেকটা উইং করবেন। তা আমি মনে করি এটা একটা আলাদা মন্ত্রণালয় হতে পারে। তাদের তাদের মর্যাদা বা তাদের যে স্যাক্রিফাইস এটার প্রতি সম্মান জানিয়ে আলাদা একটা মন্ত্রণালয় হতে পারে। মুক্তিযুদ্ধের মন্ত্রণালয়ের সাথে এটাকে একত্রিত না করে আলাদা একটা মন্ত্রণালয় হতে পারে এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমেই এই কাজটা করানো যায়। যে কাজগুলো তারা যে যারা মারা গেল তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানো, যারা যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তারা চিকিৎসাটা সঠিক পেয়েছে কিনা বা কারো চিকিৎসা দরকার আছে কিনা, এই ধরনের সাহায্যগুলো আসলে করা দরকার বলে আমার মনে হয়। তা না হলে তো এই স্পিরিটের সাথে আমাদের এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা যদি খেয়াল করি সেটি হচ্ছে যে যখন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিনি মারা গেলেন, মারা যাবার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ফ্যাসিবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে সেই মর্মা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানেননি, তার প্রতি তার জানাজায় অংশগ্রহণ করেননি, তার রুহের মাগফিরাত কামনা করেননি। প্রত্যেকে আমরা দেখেছি একই সারিতে যেভাবে তারেক রহমান তার জানাজায় মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন, সে সাথে জামায়াতের আমির করেছেন, এনসিপির নেতারা করেছেন, অন্য দলের নেতারা সবাই সেখানে অংশগ্রহণ করেছেন। তো সাবেক এই মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রতিহিংসার বিরুদ্ধে কথা বলতেন, নিজে সবসময় আপোষহীনতার কথা বলতেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে তিনি কিন্তু কখনো অবস্থান করেননি। তো সে অবস্থায় যারা নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসছেন, নতুনভাবে ক্ষমতায় আসছেন যে রাজনৈতিক দলটি, সেই দলটি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা? কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ যে যতটুকু প্রতিহিংসা করেছে, হাজার হাজার মামলা করেছে, গুম করেছে, খুন করেছে, কিন্তু সেই অতীত যদি মনে রেখে সেই প্রতিহিংসার দিকে নবগঠিত সরকার সেদিকে যায়, তাহলে একই অবস্থা হবে কিনা? আপনার বিশ্লেষণ? এই বিষয়টা আমি যখন বলেছিলাম, আপনি আপনার আগের প্রশ্ন যদি আমি ফিরে যাই, আমি কিন্তু বলেছিলাম যে আসলে তারেক জিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার দল, তাই না? তারেক জিয়া হয়তো ব্যক্তিগতভাবে উনি প্রতিহিংসা চাইবেন না বা চানও না, কিন্তু তার দলের যে র্যাঙ্ক এন্ড ফাইল উপর থেকে শুরু করে নিজ পর্যায়ে যে নেতাগুলো আছে, অতি উৎসাহী নেতা থাকে দলের মধ্যে, তাই না? তো তিনি যখন বিদেশে ছিলেন এই প্রতিহিংসার জায়গাটাকে তো তিনি বন্ধ করতে তার পক্ষে সম্ভবও ছিল না এবং তিনি করতেও পারেন নাই। এখন এই যদি তিনি ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পরে এই প্রতিহিংসার জায়গাটা কিন্তু আবার শুরু হতে পারে নতুন করে, এবং সেই ক্ষেত্রে এইখানেই হবে ওনার নেতৃত্বের প্রাথমিক পরীক্ষা, টেস্ট, যে আসলে তিনি দলের উপরে তার এই নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা। তিনি যদি তার দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি দেখবেন যে প্রতিহিংসার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমার মনে হয় আর কি। যেটা এই ধরেন এই যে আমরা দেখেছি যে এই দল বিভিন্ন এটা যেটা হয়েছে যে এই মামলাবাজির ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে দেখা গেছে যে বিএনপি যত মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও কিন্তু এত মামলা করে 5ই আগস্টের পরবর্তী সময়। হ্যাঁ, 5ই আগস্টের পরবর্তী সময়, এবং নানান রকম আর্থিক সুবিধা নেওয়া, যেটা তারেক জিয়ার, তিনি তো আর দেশে ছিলেন না, তিনি বিদেশ থেকে সেটা কন্ট্রোলও করতে পারেন। কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গা থেকে শুনছি যে দলের বহু স্থানীয় নেতা কর্মী তারা ওয়েট করছেন দল যখন ক্ষমতায় যাবে তখন তারা আবার নতুন করে শুরু করবেন। এই ধরনের কথা আমাদের কানে কিন্তু আসছে। তার মানে কি, আপনি যে প্রশ্নটা করলেন এটার সম্ভাবনা কিন্তু উড়ায় দেওয়া যাচ্ছে না, এটা আছে। সেই জন্যই আমার কাছে মনে হয় যে তারেক জিয়ার প্রধান দায়িত্ব হবে দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে এই গুরুত্বপূর্ণ মেসেজটা দেওয়া যে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার মানে এই না যে আমরা যা ইচ্ছা তাই করব এদেশের মানুষের সাথে, দলের নেতা কর্মীরা যা ইচ্ছা তাই করতে পারবে, তাই না? যে কথাটা জামাতের আমির সাহেব বলেন যে আমরা রাষ্ট্রের সেবক হতে চাই, আমার মনে হয় ওনারও এই কথাটা বলা উচিত
মানে মোটিভেশন করার জন্য তার দলের নেতা কর্মীদেরকে এই ভোটটা অ্যাটলিস্ট আপনি বলবেন তো যে আমরা রাষ্ট্রের সেবক হতে চাই, আমরা রাষ্ট্রের মানে কি বলে মানে সকল সুযোগ সুবিধা আমার দলের লোকজনই পাবে, বিষয়গুলো যেন এরকম না হয়। আবার রাতারাতি দলের নেতা কর্মীরা যেন মনস্টার না হয়ে যায়, এইটা যদি হয় তাহলে আমরা আরেকটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে চলে যাব। সেটাই তারেক জিয়াকে আমার মনে হয় খেয়াল করতে হবে শুরুতে আর কি। জি, না, আমরা এই প্রসঙ্গে যদি আরেকটা বিষয় আসি, দেখেন আমাদের মনে আছে অত্যন্ত দুর্ভাগ্য ছিল এই জাতির কপালে, সেটি হচ্ছে যে যখন ১/১১ পর শেখ হাসিনা কিন্তু এক কলমের খোঁচায় তার সমস্ত মামলাগুলো একদিনের মধ্যে সব শেষ করে দিল, এবং যত সব অন্যায় অত্যাচারী সব মামলা বেগম খালেদা জিয়ার উপর মামলাগুলো রেখে তাকে নানাভাবে জেল জুলুম করবার চেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি, তার ব্যক্তিগত ফিজিশিয়ান বলেছেন একটা স্লো পয়জনিংয়ের কথা বলেছেন, একটা বাতের একটা ওষুধ ম্যাথোটিক্স বা কিছু একটা ট্যাবলেটের কথা বলা হয়, সেই ওষুধটি যদি কোনো আর্থারাইটিস রোগীকে দেওয়া হয় তাহলে তার কিডনি লিভার এগুলিকে ফাংশন টেস্ট করতে হয়, অথচ তাকে এই ওষুধ দিয়েই গিয়েছে কিন্তু তার সেই ফাংশনগুলো লিভার কিডনি ফাংশনগুলো টেস্ট করে দেওয়ার। অর্থাৎ এইটা বলার অর্থ হচ্ছে গিয়ে শেখ হাসিনা তার ক্ষমতায় আসার পর তিনি এক কলমে তার সমস্ত মামলাগুলিকে ভ্যানিশ করে দিলেন, আর অন্যায় অত্যাচার করে সমস্ত মামলাগুলো খালেদা জিয়ার নামে রেখে তাকে জেল জুলুম করে দেন। ইভেন বলা হয় যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবার জন্য কিন্তু শেখ হাসিনার এই ধরনের অত্যাচারও কিন্তু এক ধরনের দায়। সে অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বেশিরভাগই হয়তো দেশে নেই, নেতাদের মধ্যে বেশিরভাগই দেশে নেই, কিন্তু শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার, যে গুম খুন, এই সব কিছুর দায় দায়িত্ব কিন্তু শেখ হাসিনা এবং তার নেতা নেত্রী যারা তার সঙ্গে সঙ্গপঙ্গ ছিলেন। আওয়ামী লীগের অনেক সমর্থিত ব্যক্তিরা আছে যারা কিন্তু অনেকেই কিন্তু এর সঙ্গে জড়িত নাও থাকতে পারে। তো সে অবস্থায় যারা এই জড়িত ব্যক্তিরা এখন হয়তো অনেকে পাড়িয়ে বেড়াচ্ছেন, সমাজের ঠিক সেভাবে নিজকে উপস্থাপন করছেন না, অথবা অনেকে মামলার মধ্যে বন্দী হয়ে রয়েছে। তো সে অবস্থায় নতুন সরকারের এটিকে, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এগুলি সব মামলা থাকবে না, ঠিক মানে, কিন্তু এখনও কিন্তু মানুষ সে হয়রানিতে আছে। তারা কিভাবে এটাকে দৃষ্টি দিয়ে মানুষের এই কষ্ট, যদি অন্যায় মামলা হয়ে থাকে, কেউ খুন করে না থাকে, গুলি করে না থাকে, জুলাই অভ্যুত্থানে সেই হাসিনা চক্রের সাথে জড়িত না থেকে থাকে, সেই জায়গাটাকে আপনি কিভাবে মনে করেন নতুন সরকার তাদের দৃষ্টিতে আনতে পারে? এটা আপনি একেবারে খুব মানে খুব কি বলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি রেজ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরেও আমাদের পরিচিত অনেকেই, আমাদের শিক্ষকদের মধ্যেই অনেকেই আছে যারা আওয়ামী লীগের সিম্পেথাইজার ছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই রাজনীতিটা ধারণ করেই করেন। তারা যে একেবারে মানে হাসিনাকে ব্ল্যাঙ্কেট সাপোর্ট দিয়েছে বিষয়টা সেরকম না, কিন্তু দেখা যাচ্ছে যে এই পট পরিবর্তনের পরে এই মানুষগুলোর বিরুদ্ধে ফেক মামলা 2-3টা করে মামলা দিয়ে এদের মানে একটা গৃহবন্দী জীবনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু সত্য, এটা হচ্ছে এবং এটা আছে। আমি মনে করি এটা তো বারবার বলা হচ্ছে যে যেটা আমার মনে হয় আওয়ামী লীগও বলে, আওয়ামী লীগেরও একটা অংশ এগুলো বলেন, হ্যাঁ, যারা অন্যায় করেছে সেটা যেই হোক তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসেন, কিন্তু যাদের দৃশ্যত কোনো অন্যায় নাই তাদেরকে কেন আপনি একটা নির্যাতনের মুখে কেন তাদেরকে কষ্ট দেওয়া? এইটা আমি মনে করি যে এটা মানবাধিকারের জায়গা থেকে এটা আমাদের কারেকশন করা উচিত, এবং কোর্টও তাদের জামিনের বিষয়গুলো নিচ্ছে না, দীর্ঘদিন ধরে হিয়ারিং নিচ্ছে না। জি, এটা আমরা প্রায়ই আমরা আপডেটটা শুনতে পাচ্ছি যে কোর্ট এগুলো অ্যাকসেপ্ট করছে না। তো আমার মনে হয় যে তারেক জিয়া তিনি নিজেও একটা নির্যাতন প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। তিনি জানেন যে মানুষ নির্যাতিত হলে তার কষ্টের কথা তিনি ভালো করে সেটা তার চাইতে ভালো আর কেউ বুঝবে না। তাকে তো ফিজিক্যালিও অ্যাসল্ট করা হয়েছে,
তার যে মানসিক যন্ত্রণা, 17 বছর মাকে ছেড়ে দেশের বাইরে থাকা, এটা তো নিঃসন্দেহে এটা অবর্ণনীয় কষ্ট ছিল। সুতরাং তিনি মানুষের এই কষ্টগুলো বুঝবেন। আমি বিশ্বাস করি যে আমরা তার মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করি সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং আমরা আশাবাদী যে তারেক জিয়া মানুষের এই কষ্টগুলো উপলব্ধি করবেন, করে তাদেরকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরত আসার সুযোগটা উনি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটা করে দেবেন। কিন্তু যারা অন্যায় করেছে, আমিও বলি যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদের বিচারের আওতায় আনা হোক। দেশবাসীর বৃহৎ একটা অংশ যারা জয় পরাজয় নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা কিন্তু তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন এবং বারবার আমরা নানাভাবে দেখি তার ক্যারিশমার কথা বলা হয়, তার বুদ্ধির কথা বলা হয়, তার রাষ্ট্র পরিচালনায় ইতিমধ্যে তিনি যেভাবে উপযুক্ততা অর্জন করেছেন সেগুলি বলা হয়। আগামী সরকার গঠন করলে কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা সরকার গঠন করবে কোনটাকে বেশি প্রায়োরিটি? বাংলাদেশ তো অনেক কিছু ভঙ্গুর অবস্থা রেখে গিয়েছে। আমরা সুশাসনের ঘাটতি দেখেছি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দেখেছি, আমরা আর্থিক খাতের কেলেঙ্কারি দেখেছি, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া দেখেছি। নতুন সরকার কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখন আমি আমার কথাটা কিন্তু বলেছি একদম স্পষ্টভাবে আর কি। হ্যাঁ, আমি জানি না, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যে তার শুরুটা করা উচিত তার দলকে গোছান, মানে দলকে সঠিক পথে আনা। হ্যাঁ, এটা কিন্তু কোনো ইয়ের কথা না, মানে কি বলে লুকানো ছোকানো কথা না, পরিষ্কার কথা। তার দলের বহু লোকজন স্থানীয় পর্যায়ে বিভিন্ন রকম চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত আছে। তারা হয়তো আপাতত থেমে আছে যেহেতু নেতা উপরে আছে, কিন্তু তারা কিন্তু ওই রকম থেমে নাই যে তারা অপেক্ষা করছে যে দল কখন সরকার গঠন করে, তখন তারা আবার আগের অবস্থায় ফিরে যাবে। এই জিনিসটা, এই তথ্যটা, এই ইনফরমেশনটা ওনার মাঠ থেকে নেওয়া উচিত। কারণ যেমন কিছু কিছু জায়গায় একটা বাস টার্মিনাল আগে নিত আওয়ামী লীগের চাঁদাবাজরা, এখন সেই জায়গাটা দখল করেছে অন্যরা করতেছে। আমি বলছি না যে খালি বিএনপি একাই চাঁদাবাজি করে, আরো অন্যরাও হয়তো টুকটাক করে, কিন্তু ওনার দলের এটা একটা সমস্যা, কিন্তু এটা ওনার বুঝতে হবে। এবং এটাকে যদি উনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এটা কিন্তু এই নির্বাচনে হয়তো ইস্যু হয় না। তার খালেদা জিয়ার দিকে তাকায় মানুষ খালেদা জিয়ারকে যেভাবে ভালোবাসে, জিয়া রহমানকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসার দিকে তাকায় মানুষ হয়তো এগুলিকে আপাতত ভুলে গেছে। কিন্তু এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে সামনে কিন্তু বিএনপি উইল হ্যাভ টু ফেস এ ভেরি টাফ টাইম। আপনি দেখেন যে জামাতের উত্থান, জামাত এখন বিএনপির গ্রিপ থেকে বেরিয়ে সে নিজের মতো করে দাঁড়িয়ে গেছে। সে যদি 70-80টা সিট পায় তো জামাত ইজ গোয়িং টু বি এ ভেরি ভেরি স্ট্রং পার্টি। তারা যেভাবে গোছায়া চলে নিজেদেরকে, তাদের শক্তি কমার কোনো সম্ভাবনা নাই, এটা বাড়বে সামনের দিনগুলোতে আরো। শুধু বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। জামাতের বড় শক্তি হচ্ছে, আমরা এখন এবারও দেখেছি তাদের কিছু নীতি বহির্ভূত কাজ, কিন্তু ইন জেনারেলি তারা এই ধরনের রেকর্ডের সাথে খুব একটা জড়িত না, এই চাঁদাবাজি এইসবের সাথে। তো আমরা তো নিশ্চয়ই অনেক প্রত্যাশার জায়গায় তৈরি করি। আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি হতে পারে যারা সরকার গঠন করবেন? আমরা তো নতজানি পররাষ্ট্র নীতির কথা বলা হয়। আমরা একটা সময় দেখেছি পতিত সরকারের আমলে সরকার প্রধানই বলেছি আমরা যা দিয়েছি, আমি আর নাম উল্লেখ করলাম না, এটা একটা দেশের উদ্দেশ্যে বলেছে। এবং একজন পররাষ্ট্রমন্ত্রী তিনিও স্বামী স্ত্রী সম্পর্কের কথা নানা বলেছে। তো আমাদের নানা ট্রানশিপমেন্ট নানা বিষয় নিয়ে এখানে বিতর্ক আছে। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র নয়, যদি আমরা আমাদের বড় শক্তিগুলির কথা বলি, আমেরিকার কথা বলি, রাশিয়ার কথা বলি, চীনের কথা বলি, আমাদের কি ধরনের পররাষ্ট্রনীতি হওয়া উচিত? দেখুন, আমাদের, আমি ওইটা বলছি না যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আমরা মানে নত জানু হওয়ার নাম করে
কারো অন্যায়কে প্রতিবাদ করব না এরকম নীতির আমাদের কোনো প্রয়োজন নাই। আমি যেটা মনে করি, যেটা মোরালেস কমন, যে আমাদের মানে আমাদের মাথা উঁচু করে আবেগকে নিয়ন্ত্রণ করে আমরা যে পলিসিটা করতে চাই, যে পলিসিটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে রক্ষা করা। ফরেন পলিসির এটাই মেইন গোল সব দেশেই, শুধু বাংলাদেশ না, কিন্তু সবাই কিন্তু ওই মানে জাতীয় স্বার্থই আদায় করতে যায়। যেমন একটা বিষয়ে আমি আমার নিজের মতটা বলে যাই, সেটা হলো যে অনেকেই বলে না যে ইন্ডিয়া ভারতের সাথে অন্যায় করেছে, এই ইলিজিটিমেট অবৈধ সরকারকে, অবৈধ ইলেকশনগুলোকে সমর্থন দিয়ে ইন্ডিয়া অন্যায় করেছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু তা বলি না। আমি বলি যে ইন্ডিয়া সঠিক কাজটাই করছে, কারণ সে তো তাই করবে। সে তো দেখবে কোন কাজটা করলে তার লাভ হয়, সে তার লাভের জন্য সে এখানে শেখ হাসিনার ইলেকশনগুলোকে সাপোর্ট দিয়ে গেছে। সে তো তার লাভ নিয়েই গেছে, আলটিমেটলি তো সেই বেনিফিশিয়ারি, সে সব দিক দিয়ে বেনিফিশিয়ারি হয়েছে, তাই না? সুতরাং মানে আমরা হয়তো বলছি যে ইন্ডিয়ার কাজটা সঠিক হয় নাই, সে এটা বদল করে না, সে তো এটা একবারও স্বীকার করে নাই যে সে হি ওয়াজ রং, স্বীকার করে নাই। যদিও তাদের নীতিগত পরিবর্তন থেকে বোঝা যায় যে তারা এটাকে আবার রিঅ্যাসেসমেন্ট করতেছে বাংলাদেশের সাথে পলিসিটাকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে বাংলাদেশে এই 5 আগস্ট পরবর্তী মানে ফরেন যে কোনো পলিসির জায়গাতে আমাদের একটা নৈতিক জায়গা দাঁড়িয়েছে যে আমরা আমাদের সার্বভৌমত্বের স্বার্থটা আগে, হ্যাঁ, আমরা একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা বিহেভ করব, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই বিহেভিয়ারটা যেন রেশনাল নয়, সেই বিহেভিয়ারটা যেন আমার জাতীয় স্বার্থ আদায়ে সহায়ক হয়। আপনি একটা কথা নাই বার্তা নাই, আপনি ইন্ডিয়ার 7টা প্রভিন্সকে আপনার ম্যাপের সাথে যুক্ত করে দিলেন। ইজ ইট এ রেশনাল বিহেভিয়ার? এটা করলে কি ইন্ডিয়াকে আপনার সাথে ভালো বিহেভ করবে? আপনি ইন্ডিয়ার একটা প্রদেশকে আপনার প্রদেশের সাথে যুক্ত করে দিলেন ম্যাপে, তো এই ধরনের আচরণ তো আমাদের জন্য মানায় না আসলে। সুতরাং আমাদেরকে ওই মানে ফরেন পলিসি বিহেভিয়ারে আমাদের ওই যৌক্তিক হওয়াটা খুব জরুরি, আবেগহীন হয়ে যৌক্তিক হওয়াটা, রেশনাল বিহেভিয়ার। তো সেক্ষেত্রে বর্তমান যে রাষ্ট্রের প্রেক্ষাপট, আমরা বলছি যে আমাদের এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট একেবারে ডাউন হয়ে গেছে। ইভেন একটা ট্রানজিশন পিরিয়ডে সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হয় ব্যবসায়ীরা, যারা দেশের চালিকা শক্তি, ভালো মন্দ থাকে তারা রাষ্ট্রের সাথে কাজ করবার চেষ্টা করে। অনেকে ভুল ত্রুটিও আছে, উচ্চবিলাসী হয়ে হয়তোবা কোনো স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে তারা সমর্থন দিয়ে টিকিয়ে রাখবার জন্য অনেকের অপচেষ্টা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যারা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছিল, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর, এবং শেখ হাসিনা নানা অনুষ্ঠানে, নানা আয়োজনে তারা কথা বলতে চেয়েছেন, কথা বলেছেন। তো এখন তো রাষ্ট্র চালাতে হবে, দেশ চালাতে হবে। তো সে অবস্থায় আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশের বিনিয়োগ বাড়ানো, ব্যবসা বাণিজ্যকে সচল করা, আমাদের প্রবাসী আয় বৃদ্ধি করা, রপ্তানি বৃদ্ধি করা, সেই জায়গাটা কীভাবে অ্যাড্রেস করতে পারবে নতুন সরকার? না, আসলে এগুলো কি একটা আরেকটার সাথে রিলেটেড, ইন্টার রিলেটেড। যেমন আপনার ফরেন পলিসির যে আইডিওলজি, এগুলো কিন্তু আপনার ফরেন পলিসি একটা দেশের কমার্স মানে একটা দেশের ইনভেস্টমেন্ট পলিসি, এগুলো একটা আরেকটার কমপ্লিমেন্টারি। সুতরাং ওইটাকে আলাদাভাবে বিবেচনা করা যাবে না। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, ইনভেস্টমেন্ট, যেটা আমরা ম্যানিফেস্টোতেও দেখলাম, বিএনপির ম্যানিফেস্টোতেও দেখেছি, তারা সবাই চায় দেশে জিডিপির বোধহয় 25% তারা ইনভেস্টমেন্ট চায়, বাড়াইতে চায়। ইটস এ হিউজ টার্গেট। এখন এই টার্গেট করতে হলে তো আপনার অনেক জায়গা আপনার উন্নত করার, ডেভেলপ করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে, আপনার গুড গভর্নেন্সটাকে ঠিক করতে হবে। একজন বিদেশি ইনভেস্টর এসে তা আপনার যদি দেখে যে এখানে কোনো রুল অফ ল নাই,
তাই না? তাহলে সে কি এখানে ইনভেস্ট করতে আসবে? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি মিস্টার কত বিনিয়োগ সম্মেলন পর্যন্ত করে ফেলেন, তারপরে তো এই ক্ষেত্রে কোনো প্রোগ্রেস হয়নি। কেন হয়নি এটা আমরা জানতে পারি না সরকারের কাছ থেকে, এটা প্রোগ্রেস হলো না কেন, সমস্যাটা কোথায়, তাদের কনসার্নগুলো কি, বাংলাদেশকে উদ্বেগের জায়গাগুলো কোনগুলো। আমার মনে হয়, আমি একজন লেমেন হিসেবে যেটা বুঝি, যে বিনিয়োগ করতে হলে, বিনিয়োগ আনতে হলে আপনার, এমনকি এটাও বলা হয় যে বাংলাদেশে পানির কোয়ালিটিও ভালো করতে হবে, পরিবেশের দূষণও রোধ করতে হবে। এগুলো আপনার ইনভেস্টমেন্টের পূর্ব শর্ত হিসেবেও ভাবা হচ্ছে। আমি একটা লেখায় পড়ছিলাম যে আমাদের পানি, ড্রিঙ্কিং ওয়াটারের যে কোয়ালিটি, এটাও নাকি ফরেন ইনভেস্টমেন্ট মানে আসার ক্ষেত্রে তাদের বিবেচনায় পূর্ব শর্ত হিসেবে তারা কাজ করছে। তারা রাখে এত ছোটখাটো বিষয়গুলো দেখেন এখানে, সেগুলি আমরা নজরেই আনি না, নজরে আনি না। আমরা তো শেষের আলোচনার দিকে আসি। এই কথা বারবার হয়তো বা আপনাকে প্রশ্ন করেছি, আজকে সারাদিন ব্যাপী হয়তো করেছি, যে আমরা কিন্তু শুনেছি, আমরা গুজব শুনেছি যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হলে ইউনূস সরকার ক্ষমতা ছাড়ছে না, ক্ষমতা ছাড়লেও এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে 6 মাস আগে, ইউনূস সরকার তার ক্ষমতা হস্তান্তর করছে না। কিন্তু আমরা এক এক করে দেখতে পাচ্ছি না, অন্তর্বর্তীকালীন সরকার তার যে কমিটমেন্ট করেছে একটা একটা করে, হয়তোবা সময়ের হেরফের হয়েছে, প্রত্যেক দলের যে আশা আকাঙ্ক্ষা সে অনুযায়ী নির্বাচন দিতে পারেনি সময় মোতাবেক, কিন্তু একটা নির্বাচন তো, সুন্দর নির্বাচন তো আমরা অনুষ্ঠিত হয়ে গেল। এখন তো ফলাফলের প্রশ্ন তো এখন আছে, কিন্তু নির্বাচন তো আমরা সুন্দরভাবে করতে পারলাম। সেই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি এই তার কার্যক্রম নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান, প্রফেসর ডক্টর ইউনূস এবং তার টিমকে? আমি মনে করি যে ডক্টর ইউনূস একেবারে শুরু থেকেই বিসমিল্লাহ গলত করছেন অনেক কাজে। ধরেন, হ্যাঁ, আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টই হন, আপনার গভর্নমেন্টের মধ্যে বিএনপি ঢুকবে কেন, জামাত ঢুকবে কেন, অন্যরা ঢুকবে কেন? আপনি আপনার মতো করে একদম মানে একটা ইম্পার্শিয়াল একটা ক্যাবিনেট করেন না, যেখানে বিএনপির কোনো প্রেশার নাই, যেখানে জামাতের কোনো প্রেশার নাই, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রেশার নাই। হ্যাঁ, এবং সবাইকে খুশি করতে গিয়ে উনি এমন একটা ক্যাবিনেট তৈরি করলেন যে ক্যাবিনেটের মধ্যে বিএনপিও আছে, জামাতও আছে ইনডাইরেক্টলি। হ্যাঁ, যে কারণে উনি যে একজন চিফ এক্সিকিউটিভ, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে, ওনার এই ক্যাবিনেটের সাথে তার কোনো সমন্বয় নেই। মানে ক্যাবিনেটটা সমন্বয় করা, তিনি অনেকটা তাদের উপরে ছেড়ে দেন কাজ, যে যার মতো করবার। যে কারণে আমার কাছে মনে হয়েছে আসিফ নজরুল একভাবে কাজ করে, আরেকজন আরেকভাবে কাজ করলে আরেকজন আরেকভাবে কাজ করে। এই সমন্বয়হীনতার কারণে ওনার অ্যাচিভমেন্টের জায়গাগুলো ম্লান একদম আমার কাছে মনে হয়েছে। আমি মনে করি যে তারপরে আমি তাকে কিছু নম্বর দিতে চাই এই কারণে যে যেটা কিছু কিছু জায়গায় তার লোক সিলেকশনগুলো বেটার ছিল। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের একটা ভালো লোক, সালাউদ্দিন স্যারকে উনি নিয়েছেন ওনারকে দিয়ে। কিছু কিছু লোক তারা ভালো পারফর্ম করেছে, মোটামুটি ইকোনমিটাকে একটা রাশ টেনে ধরছে, একেবারে কলাপস করেনি, একেবারে এরকম অবস্থায় যায় নাই যে আমরা একটা দুর্ভিক্ষ অবস্থার মধ্যে, এরকম জায়গায় কিন্তু যায়নি। ইকোনমিটাকে কিন্তু একটু রাশ টেনে ধরেছেন। ল অ্যান্ড অর্ডার খুবই নিষ্প্রভ ওনার পারফরমেন্স। হ্যাঁ, আমি মনে করি যে আগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, হি ওয়াজ ফার বেটার দেন এই ধরনের। তবে তার যদি বেস্ট অ্যাচিভমেন্ট হলো এই নির্বাচন, আমাকে যদি বলেন এটাই হলো তার বেস্ট অ্যাচিভমেন্ট। তো সে অবস্থায় আমরা তো নির্বাচন শেষ করলাম, সরকার গঠিত হবে, নতুন সরকার ক্ষমতায় আসবে, বিরোধী দল হবে। আমরা আপার হাউস যেটাকে বলি, সেটি কিভাবে হবে এবং সেখানকার তাদের পদমর্যাদা, তাদের কাজকর্ম, সেটিকে আপনি কিভাবে দেখছেন? সেটা হওয়ার আগে তো আপনার এইটা সনদ তো আগে পাশ হইতে হবে সংসদে। জি, তো গণভোট তো আপনি একটা বৈধতার ভিত্তি পেলেন আর কি। তাও এটা একটা নৈতিক ভিত্তি তৈরি করবে গণভোটের মাধ্যমে।
এখন এইটার আইনি ভিত্তি দিতে হলে এটা তো সংসদে পাশ করতে হবে। জি সংসদে পাশ করার পরে আমার আমার সংসদে পাশ করার প্রক্রিয়াটা আমার কাছে কিন্তু, কারণ এইটা যেভাবে পার্লামেন্টে এসছে, এটা যেভাবে এসছে এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডারের মাধ্যমে, নট অর্ডিনেন্সের মাধ্যমে। আচ্ছা, তো অর্ডিনেন্সের নিয়ম হলো 30 দিনের মধ্যে পার্লামেন্টের প্রথম সেশনে এটাকে অনুমোদন দিতে হয়। কিন্তু এইটা কি পারবেন অনুমোদন দিতে? আমার তো মনে হয় না। কারণ এই সংস্কারের প্রস্তাবগুলো যারা করছে তারা তো হলো ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশনের যারা মেম্বার তারাই তো এগুলো করছে, 30টা রাজনৈতিক দলের নেতারা মিলে। কিন্তু যারা নির্বাচিত হবে তারা যদি বলে যে না আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তাই না? ওইখানে 72-এর সংবিধানের মৌলিক নীতিমালা পরিবর্তনের বিষয় আছে। তারা যদি বলে যে না এগুলো আমরা চাই না, এসব পরিবর্তন চাই না, তাই না? সুতরাং আমার কাছে মনে হয় যে ওইটা অনেক পরের চিন্তা। আমার মনে হয় যে আপনি আপার হাউস কখন করবেন। হ্যাঁ, তবে আমি যেটা সাসপেক্ট করতেছি, যেটা ভয় পাচ্ছি, যে যদি জামাত এনসিপি বিরোধী দলে আসে বসে, তো এরা হয়তো প্রথম থেকে এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে পারে, যেটা আমার কাছে, যেটা আমি সাসপেক্ট করতেছি। কারণ বিএনপি চাইবে যে না এগুলো, তারা হয়তো না করবে না, কিন্তু তাদেরও তো একটা মত থাকবে। তারা বলবে যে না আমরা 72-এর সংবিধানের মৌলিক, অথবা তারা হয়তো 5th অ্যামেন্ডমেন্টটাকে নিয়ে আসবে সামনে সংবিধানের ওই জায়গায়, ওইটা বোধহয় তারা আনবে। তো সেই ক্ষেত্রে তারা প্রথমে চাইবে যে তাদের মতো করে পরিবর্তনটা করতে হবে। তখন জামাত বা এনসিপি তারা চাইবে যে না যেভাবে কথা হয়েছিল সেভাবেই হবে। তা আমি এরকম একটা সংকট হয়তো সামনে আমরা লক্ষ্য করি। পার্লামেন্টটা শুরু হলে আমরা বুঝতে পারবো। তো এইটা চূড়ান্ত হওয়ার পরে না আপনার সেকেন্ড চেম্বারের প্রশ্ন আসবে নিশ্চয়ই। আমরা তো অনেক লম্বা ব্যাপার। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তবে আমরা এটা প্রত্যাশা করতে চাই যারা সরকারে যাবে, যারা বিরোধী দলে যাবে, যারা এই গণমাধ্যমে আছেন, যারা সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন, সকলে কিন্তু এই রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। বিএনপি তার 31 দফার মধ্যে কিন্তু সংস্কারের অনেক প্রস্তাব দিয়েছে। ক্ষমতার ভারসাম্যের কথা তারা তাদের এই 31 দফা প্রস্তাবের মধ্যে তারা বারবার উল্লেখ করেছে। আমরা আশা করতে চাই যে সরকার গঠন করলে, বিএনপি এবং তার জোটসহ যারা আছেন সবাই সরকার গঠন করলে, আমরা আগামীর রাষ্ট্র যাতে জন আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন, সে বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমরা জুলাই চার্টারের বাস্তবায়ন দেখতে চাই। আমরা মনে করি যে গত 16-17 বছরে যে অন্যায়, অত্যাচার, গুম, হত্যার রাজনীতি ছিল তার অবসান আমরা ঘটাতে চাই। আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজনে যুক্ত থাকবার জন্য প্রফেসর সাব্বির। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের সারাদিনের ভোটের যে আয়োজন, ইস্পাহানী মির্জাপুর ভোটের মাঠে সারাদিন। ভোটের মাঠ থেকে আমরা এখন রয়েছি আমাদের এটের বাংলার এফডিসির স্টুডিওতে। আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। হয়তো সেই ফলাফলের বা বিজয়ের হাসি হাসবার জন্য যারা অপেক্ষায় আছেন, সেটি আর বেশি দূরে নয়, সেটি একেবারে হাতের কাছে। তবে যারা বিজয়ের হাসি হাসবেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা বিজয়ের হাসি হাসবার চেষ্টা করেছেন হয়তো হাসতে পারেননি, তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই দেশটাকে করতে হবে। কারণ এই দেশটা কিন্তু আমাদের, এই দেশটা আপনাদের, এই দেশটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই দেশটা যারা অন্যায় অত্যাচারের মধ্যে গুমখুন হত্যার মাধ্যমে দেশটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে, সেই চেষ্টা থেকে দেশটা বেরিয়ে এসেছে। এখন রাষ্ট্র ক্ষমতা যারা আসবেন, সরকার যারা গঠন করবেন, তারাই কিন্তু দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন বাংলাদেশ গড়বেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করবেন, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের এই মুহূর্তের আয়োজন আমরা শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের এটের বাংলার সংবাদের জন্য স্টুডিওতে আবারও ফিরে যাচ্ছি। সংবাদের পর আমরা আবার রাতে আমাদের এই আলোচনায় আমরা ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।